আমরা প্রথমে হচ্ছে একটা কিডনির ছবি যেটা, সেটা থেকে আমরা আসবো। তো আঁকতে বলছিলাম, তোরা কেউ আঁকস নাই, আমাকে দেশ নাই। আমি আজকে লাস্ট টাইম দিব, যদি কেউ না দিস আমি কিন্তু ঘরে ফোন দিব, সবার নাম্বার আছে আমার। দেখ, একটা কিডনি, এখানে হচ্ছে যে এরকম একটা বের হয়, এটার নাম বলি আমরা ইউরেটার। এটাকে আমরা বলি কি? ইউরেটার। এটাকে আমরা বলি হচ্ছে ইউরেটার। আর এখানে হচ্ছে ধমনী প্রবেশ করে, ধমনীটা প্রবেশ করবে আর সাথে শিরাটা বের হবে, ইউরেটার দিয়েও মূত্র বের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কিডনি। এখন এই কিডনিকে যদি আমি একটু কাটে ফেলি, কেটে একটু যদি বড় করি, আমরা হচ্ছে বইয়ে যে ছবিটা ওইটা যদি দেখি, তাহলে এখানে হচ্ছে কতগুলো এরকম রেনাল পেলভিস থাকে। কি থাকে? রেনাল পেলভিস থাকে। অবশ্যই নেক্সট ক্লাস করছো, না এলে তো একটু বুঝবে না। আমি তাও একটু ক্লিয়ার করি, যে নতুন আসছো, সে হতো নতুন, নাও বুঝতে পারো। এই যে এগুলোকে বলা হয় রেনাল পেলভিস, এগুলোকে বলা হয় রেনাল পেলভিস। ছবি দেখলে অবশ্যই বুঝতে পারবা। এই রেনাল পেলভিসগুলো যদি আমরা একটা দেখি, এখানে আমরা দেখা যায় কি কতগুলো লম্বা লম্বা দন্ডের মতো থাকে। কিছু দন্ডের মতো আমরা বাইরে থেকে দেখি, এগুলোকে আমি যদি আঁকার চেষ্টা করি, এগুলো এরকম এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা, এদিক থেকে সেদিকে, এদিক থেকে সেদিকে। এখানে আবার ব্লাড ভেসেল, এরকম রক্তনালীগুলো পেঁচানো 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 পেঁচানো। আচ্ছা, না থাকলে আসবে, সমস্যা নাই, তুই ক্লাস কর, বাকিদের পরে চিন্তা পরে করিস, ঠিক আছে? তুই থাকলে তুই ক্লাস কর। এই রক্তনালীগুলো ঘুরতে থাকবে। এখন আমি কি ক্লাস বন্ধ করে দিব নাকি? এখন আমি যদি এখান থেকে এটাকে কি করি, জুম করি, তাহলে কি পাই? একটা নেফ্রনের ছবি পাই। নেফ্রনের ছবি কেমন? নেফ্রনের ছবি হচ্ছে এরকম পেঁচানো, তারপর আবার এরকম থাকে লম্বা লম্বা হয়ে, মাঝখানে হচ্ছে একটা সংগ্রাহক নালিকাতে যাই। আমি সংগ্রাহক নালিকাতে যাই। এখন সুন্দর করে আমরা নেফ্রন একটা ছবি আঁকবো। ছবি এঁকে নেফ্রন থেকে হচ্ছে মূলত আমাদের বৃক্কের পড়াশোনাটা। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি একটা নেফ্রন আঁকি, কীরকম দেখাই? নেফ্রনটা এরকম একটা পেয়ালার মতো থাকে। কীভাবে আঁকবি? ফার্স্ট অফ অল এভাবে পেয়ালার মতো দিবি, দেওয়ার পরে এরকম দিবি, এটাকে পেয়ালার মতো বানাবি বা চাঁদের মতো বানাবি। তারপরে একটু বাঁকাতেরা করবি, এটাকে বাঁকাতেরা করার পরে নিচের দিকে নামাবি। নিচের দিকে নামানোর পর দেখবি হচ্ছে এখানে কি করি, একদম চিকন করে ফেলবো একটা। এটা কিন্তু সোজা করতে হবে। আচ্ছা, বের হয়ে আবার আয়। এই যে এটাকে একদম চিকন করে ফেলবি। এখন তো দেখতে পাচ্ছস। না ভাইয়া, আসে না। আমার ফোনে আসতেছে, এখন তোর ফোনে একটু ওয়েট কর, ঠিক আছে? দেখ, এটা হচ্ছে একটা নেফ্রন। পুরাটা নেফ্রন না, যদি আমি পুরাটা পার্ট বলি তাহলে এটাকে বলে ইউরিনিফেরাস নালিকা। জাস্ট শুধুমাত্র এই অংশটুকু বলে এটাকে বলবো নেফ্রন। নেফ্রনের আবার দুইটা পার্ট থাকে। কি কি পার্ট? এই অংশটুকুকে বলা হয়, আর এই অংশটুকুকে বলা হয়, যেগুলো নালী, এগুলোকে একটা নাম দিব। আর যেটা হচ্ছে যে একটা বডি বা একটা বস্তুর মতো, একটা পেয়ালার মতো দেখতেছি, ওটাকে আমরা কি বলবো? রেনাল কর্পাজল। কি বলবো? রেনাল কর্পাজল বা রেনাল মালপিজিয়ান অঙ্গ বা মালপিজিয়ান বডি। তাহলে আমরা লিখি হচ্ছে কি, এই যে পার্টটাকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় রেনাল কর্পাসল অথবা মালপিজিয়ান অঙ্গ অথবা মালপিজিয়ান বডি। আর যে আমরা নালীগুলো দেখতেছি, নালী বলতে এগুলো টিউবের মতো, তো এই জন্য এগুলোকে বলা হয় রেনাল টিউবিউল। কি বলা হয়? রেনাল টিউবিউল। তাহলে আমরা হচ্ছে কি বললাম, যে পুরা জিনিসটাকে একসাথে বলবো সংগ্রাহক নালিকা সহ ইউনিফেরাস নালিকা। তাহলে আমি এখানে লিখতেছি ইউরিনিফেরাস। ইউরিন থেকে আসছে হচ্ছে ইউরিনিফেরাস। তাহলে প্রথমে ইউরিন শব্দটা লিখবি, ইউরিনকে বাংলায় লিখ। প্রথমে শব্দটা ইউরিনকে লিখবি, লেখার পরে লিখবি হচ্ছে যে ইউরিনিফেরাস।
ইউরিনিফেরাস নালিকা। এটার কয়টা পার্ট থাকে? এটার হচ্ছে দুইটা পার্ট থাকে। কি কি? একটা হচ্ছে নেফ্রন, আর একটা হচ্ছে কি সংগ্রাহক নালিকা। আর আমরা তো বুঝতে পারছি এতক্ষণ এখান থেকে যে এই পার্টটুকুর নামই হচ্ছে নেফ্রন, আর যেখানে হচ্ছে নেফ্রনগুলো তার জমাকৃত বা উৎপাদনকৃত জিনিসগুলো ছেড়ে দেয় ওইটাকে আমরা সংগ্রাহক নালিকা বলি। আবার নেফ্রনের কয়টা পার্ট বললাম? নেফ্রনের বললাম দুইটা পার্ট। কি কি? রেনাল কর্পাজল বা মালপিজিয়ান বডি বা অঙ্গ, অনেকভাবে লেখা যায়। আর একটা হচ্ছে কি রেনাল টিউবিউল। এখন রেনাল কর্পাজল যেটা, এটা দুই শব্দ, রেনাল কর্পাজলকে যদি আমরা দেখা যায় হচ্ছে এখানে বাইরে থেকে একটা রক্তনালী আসে, বড় একটা রক্তনালী আসবে, আসার পর এটা পরিণত হবে হচ্ছে এইভাবে গিয়ে এখানে অনেকগুলো জালি সৃষ্টি করবে, আবার বের হওয়ার পর এটা হচ্ছে আর একটা বড় নালী হয়ে বের হয়ে যাবে। তাহলে একটা বড় নালী হয়ে আসলো, একটা বড় রক্তনালী হয়ে আসলো, আবার একটা বড় রক্তনালী হিসেবে বের হয়ে গেল। তো আমি ওই দিন বলছিলাম যেটা আসবে ওইটার নাম হচ্ছে এফারেন্ট। যেটা আসবে সেটার নাম কি? এফারেন্ট ধমনী। এটার নাম কি? এফারেন্ট ধমনী। যেটা বের হবে ইফারেন্ট ধমনী। এখন আমাদের বইয়ে কিছু শব্দগত, এটা ধমনী রস্বীকারও লেখা যায়, আমি দীর্ঘিকার লিখে দিছি, রস্বীকার লিখছি, এটা রস্বীকার দীর্ঘিকার হবে। কিছু শব্দগত পরিবর্তন বলছে, এগুলো স্টুডেন্টরা খেয়াল করে না। প্রথমত জিনিসটা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানের মধ্যে, আগে বলে ফেলি, এখানের মধ্যে পেয়ালার মতো যেটা দেখতেছো, সেই পেয়ালার মতো যেটা দেখতেছো এটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল। ক্যাপসুল কেন? ওই দিন বলছিলাম কোন একটা কিছুর আবরণকে আমরা ক্যাপসুল বলতে পারি, তো এটা বোমান্স আবিষ্কার করছে, এই জন্য বলা বোমান্স ক্যাপসুল। আর এইখানে যে জালিগুলো দেখতেছো সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলা হয়? বোমান্সটা, হ্যাঁ বোমান্সটা একটা বিজ্ঞানীর নাম, আর গ্লোমেরুলাসটার কোনো বৈজ্ঞানিক নাম, এটা গ্লোমেরুলাস গ্লোবাল, এটা একটা জটিল গঠন। তাহলে আমরা এখন বলতে পারি না, আমার স্লাইডগুলো এত এডিট করছি যে লোড হইতেই টাইম নেবে, নেক্সট থেকে হচ্ছে স্লাইডগুলো বাদ দিয়ে দিব, এত এডিট স্লাইড আসলে লোডই নিচ্ছে না। তাহলে আমরা রেনাল কর্পাসের কয়টা পার্ট পেলাম? একটা হচ্ছে গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে কি বোমান্স ক্যাপসুল। এখন আমাদের বোমান্স ক্যাপসুল তো দেখা যাচ্ছে, কিন্তু গ্লোমেরুলাস নিয়ে বইয়ের মধ্যে একটু লিখছে, এই পড়াটা আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে কি, আমি গ্লোমেরুলাসটা লেখার আগে বলতে হবে এভাবে যে আমরা ওই দিন পড়াইছিলাম রক্তধমনিকা যখন আসে, একটা ধমনী যখন আসে, ধমনী থেকে প্রথমে সৃষ্টি হবে ছোট্ট ছোট্ট কতগুলো ধমনীর মতো অংশ, বা বলতে পারো ছোট্ট ছোট্ট কতগুলো নালী। তা আমি এটাকে ছোট্ট দিচ্ছি, এরকম ছোট্ট ছোট্ট নালী সৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট। হ্যাঁ বলতেছি, আগে আমার এই কথাটা শুন, গ্লোমেরুলাস কেমনে ছাঁকনির কাজ করে এটা তো বলতেছি, আগে এটা শুন যে একটা বড় ধমনী থেকে বা একটা ধমনী থেকে এরকম কতগুলো নালীর সৃষ্টি হয়, এগুলো হচ্ছে আবার নিজেদের মধ্যে জাল সৃষ্টি করে ফেলে, এরকম জাল সৃষ্টি করে নিজেদের মধ্যে জাল সৃষ্টি করে, আবার এগুলো কিসে পরিণত হয়? শিরা হয়ে এই শিরা ছোট ছোট নালী হয়ে একটা বড় শিরাতে পরিণত হয়। এখন প্রশ্নটা হচ্ছে এভাবে করে, প্রশ্নটা হচ্ছে প্রথমে ধমনী থাকে, কি থাকে? প্রথমে থাকবে হচ্ছে ধমনী, কিসে পরিণত হবে? কোষিক মানে হচ্ছে আমাদের যে ক্যাশ আছে না, ক্যাশ মানে কি? চুল, এই চুলকে আমরা ক্যাশ বলি। তো কোষিক, ক্যাশ শব্দের অর্থ হচ্ছে কোষিক, মানে চুলের মতো চিকন, কোষিক নালিকা। এরপর আসবে হচ্ছে কোষিক জালিকা,
আবার কৈশিক জালিকা আবার কিসে পরিণত হচ্ছে? কৈশিক নালিকা, এবং এটা পরিণত হবে শিরায়। বুঝতে পারছো এটা? নালিকা থেকে জালিকা, জালিকা থেকে আবার নালিকা, হ্যাঁ, আবার শিরা। এই যে নালিকা, জাল, আবার নালিকা, আবার শিরা। এখন এখানে কয়টা নালিকা তৈরি হয়? এখান থেকে একটা অ্যাফারেন্ট ধমনী থেকে 50টা কৈশিক নালিকা তৈরি হয়। কৈশিক জালিকার নাম্বার ইনফাইনাইট, এটা বইয়ে দেয় নাই। বুঝে গেল? এটা পরীক্ষা এমসিকিউতে দিতে পারে যে কৈশিক নালিকার সংখ্যা কত, আনসার হবে 50। আর তুই যে কথাটা বলছস, হ্যাঁ বল, তোর কোনো কোয়েশ্চেন থাকলে এখন বল। না নাই। আচ্ছা, আমরা তাহলে এখন বইয়ের অংশটুকু দেখব। কাট দ্য বুকস, এগুলো তো পড়ে ফেলছি, রেনাল পেপিলা টেপিলা সব পড়াইছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গত ক্লাস নাকি সাউন্ড রেকর্ড হয় না। আজকের ক্লাস সাউন্ড রেকর্ড হবে কিনা আমি এটা বলতে পারতেছি না। কয়জন আছে? তামজিদ ভাই আছে। আচ্ছা, আমরা বইয়ের পৃষ্ঠাটাকে কেটে আনছি, আসছে এতক্ষণ বাদে। ওই কিরা, এতক্ষণ কই ছিলি? দেখ, আমি তো পড়াই ফেলছি অর্ধেক। জুনাইকা রহমান। আচ্ছা, আমরা থিওরি পড়াই ফেলছি। থিওরি বলতে আমি বইয়ের পড়াগুলো বুঝাই ফেলছি। এখন বইয়ের লাইনগুলো থেকে আমি প্রমাণ দেখাবো বা বইয়ের লাইনগুলো বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে। বইয়ের লাইন কি? প্রতিটি বৃক্ষে একটা বিশেষ ধরনের নালিকা থাকে। কি থাকে? নালিকা থাকে। নালিকার নাম কি? ইউনিফেরাস নালিকা। তাহলে ইউনিফেরাস নালিকা কি বুঝাইতে পারছি আমি আরেকবার দেখাই যারা নতুন আসছে তাদের জন্য। সেটা হচ্ছে কি, নেফ্রন আলাদা জিনিস, ইউরিনিফেরাস নালিকা আলাদা জিনিস। দাদু একটা আস্তে করিস। এটা হচ্ছে এই পুরো অংশটুকু, অর্থাৎ এখান থেকে বোমান্স ক্যাপসুল থেকে শুরু করে এই রেনাল কর্পাসল সহ এরকম নালীগুলো সহ এখানে যেগুলো সংগ্রাহক নালিকা বলি, এটা সহ পুরা নালীটাকে বলা হয় হচ্ছে কি, ইউরিনিফেরাস নালিকা। আর নেফ্রন বলা হয় শুধুমাত্র এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকুকে। তাহলে আমি কিন্তু এটা ভাগও করে দিছি, এর জন্য লিখছে হচ্ছে কি, প্রতিটি বৃক্ষে একটা বিশেষ নালী থাকে, যে নালীর নাম কি বলা হয়? ইউরিনিফেরাস নালিকা। আর তাহলে ইউরিনিফেরাস নালিকাতে কি কি থাকবে? নেফ্রন থাকবে, আর সংগ্রাহক বা সংগ্রাহী নালিকা থাকবে। আলবি বুঝছস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, সংগ্রাহক নালিকা ইংলিশগুলো সহ পড়বি, কিন্তু নেফ্রনের ইংলিশও পড়বি। কালেক্টিং টিউবিল বলে, কালেক্ট মানে কোনো কিছু সংগ্রহ করা, টিউবিল মানে নালিকা। আচ্ছা, আরেকটা শব্দ বলি, নালী একটা জিনিস, নালিকা একটা জিনিস। যখন বড় হয় তখন আমরা বলি নালী, যখন ছোট হয় তখন বলে নালিকা। আর যখন কোনো একটা জিনিস ছোট হয় তার পেছনে এই জিনিসগুলো থাকবে। দেখ, ইউএলই, এটা যখন দেখবি তাহলে মনে করবি হচ্ছে কোন একটা জিনিসের ছোট অংশ বোঝাচ্ছে। যেমন এই এটা মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস, এখানে ইউএলই এগুলো হচ্ছে সাফিক্স। এই সাফিক্স থাকলে তোরা তো সাফিক্স প্রিফিক্স বুঝস, কোনো একটা শব্দের পিছনে যে অংশটুকু থাকে ওটাকে আমরা সাফিক্স হিসেবে বলতে পারি। এই সাফিক্সটা থাকলে মনে করবি এটা মেইন জিনিসের ক্ষুদ্র জিনিস বোঝাইছে। তাহলে এটাকে বলছে নালিকা, কখনো নালী বলতে পারবি না। এটা কি বলা হয়? সংগ্রাহক নালিকা। এই দুইটি প্রধান অংশে বিভক্ত। এখানে নেফ্রন তৈরি করবে মূত্র, আর সংগ্রাহক নালিকা হচ্ছে কি, রেনাল পেলভিসে মূত্র বহন করে। বুঝতে পারছো এই অংশটুকু? এই যে এখানে এগুলো হচ্ছে নেফ্রন, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। এটা কোথায় মূত্র বহন করতেছে? পেলভিস। আমি তো পেলভিস গত ক্লাসে পড়াইছি যে সবগুলো পিরামিড থেকে সবগুলো পিরামিড, সবগুলো পিরামিড, সবগুলো পিরামিড, এখান থেকে যেখানে মূত্রগুলো ত্যাগ করি ওই জায়গাটার নাম হচ্ছে আমরা বলি পেলভিস। আমরা তো বেসিন বলছিলাম যে যেখানে পানিগুলো কি করি, ধারণ করে, এখান থেকে পানিগুলো পড়তে এখানে। আবার তেলের বাটি বলছিলাম, তেলের বাটি দিয়ে বুঝাইছিলাম যে এখানে তেল ভরার সময় এখানে সবগুলো তেল আমরা ফেলি, এই নালীর মাধ্যমে ভিতরে ঢুকে, এটাকে বলা হয় আসলে পেলভিস। তাহলে নেফ্রনের কাজ হচ্ছে মূত্র তৈরি করা, আর সংগ্রাহক নালিকা বা রেনাল সংগ্রাহক নালিকার কাজটা কি, সেটার কাজ হবে হচ্ছে পেলভিসে মূত্র বহন করা। একটার কাজ বহন করা, একটার কাজ তৈরি করা। আজকের প্রশ্ন আমি বারবার একটা জিনিস ঘুরাইছি, এটা পরে বলবো, এখন বললে তো উত্তর জানে যাবি। আচ্ছা,
এখন এখন আমরা পরীক্ষায় আনসারটা দিব কিভাবে, যে নেফ্রন কাকে বলে। দেখবি বেশিরভাগ স্টুডেন্ট কথাটা লিখে নেফ্রন বলতে বোঝায় বৃক্কের কার্যকরী এককে নেফ্রন বলে। প্রশ্নটা হবে এভাবে যে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে নেফ্রন বলে। ক্ষরণকারী কেন বলছে সেটা পরে বলবো আমি, কেন ক্ষরণকারী বলছে সেটা পরে, এখন ব্যাখ্যা দিতে পারবো না সেটা কেন বলতে পারবো না, এটা পড়াই নেই। এতটুকু বলে রাখ যে ইউরিনিফেরাস নালিকার মধ্যে যেটা কাজ করে ওইটাকে আমরা কি বলতেছি, এটা তো কালার মিলতেছে না, নেফ্রন বলি। আচ্ছা, মানবদেহে কতটি নেফ্রন থাকে? প্রতি বৃক্ষে মার্ক দেয় প্রতি 12 থেকে 12 লক্ষ। হ্যাঁ, তাহলে দুইটা বৃক্ষে কত থাকবে? এটা পরীক্ষা আমার পরীক্ষায় দিছিল, আমার পরীক্ষায় দিছে যে দুইটি বৃক্ষে কত থাকবে, 2টি বৃক্ষে কত, এটা আমার পরীক্ষায় দিছিল। আবার এরপর আমরা পড়ব হচ্ছে হ্যাঁ 20 থেকে 24 লক্ষ। তাহলে প্রতিটি নেফ্রনে কি থাকে? প্রতিটি নেফ্রনে হচ্ছে কয়টা পার্ট? 2টা পার্ট, একটা রেনাল কর্পাজল আর একটার নাম হচ্ছে রেনাল টিবিউল। রেনাল কর্পাজল, প্রতিটি নেফ্রন একটি রেনাল কর্পাজল বা মালপিজিয়ান অঙ্গ বা মালপিজিয়ান বডিও বলছি, এটাকে আমরা চাইলে বডিও বলতে পারি। আর একটার নাম হচ্ছে রেনাল টিবিউল, যে নালিকাগুলো ছিল এগুলো হচ্ছে রেনাল টিবিউল। আচ্ছা, কর্পাজলের আবার 2টা পার্ট, প্রতিটি কর্পাজলের কয়টা পার্ট এটা তো আমরা এখানে দেখাই ফেলছি, এই যে এই জায়গায় আমরা ভাগ করে লিখছি যে কর্পাজলের 2টা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা কি বোমান্স ক্যাপসুল। এই যে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাসটা আসলে কোনটা? গ্লোমেরুলাসটা হচ্ছে কই রে, নেফ্রনটা কই? স্লাইড চেঞ্জ করতে হবে, স্লাইড চেঞ্জ না করলে সময় বেশি যাবে। এই যে জিনিসটা, যে জালি যেটা দেখতেছো এটাকে আসলে বলা হয় গ্লোমেরুলাস। তাহলে আমি গ্লোমেরুলাস শব্দ আগে লিখি নাই, এটা লিখে ফেলি, গ্লোমেরুলাস, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। ক্লিয়ার? এখন আমরা বইয়ের ওই জায়গাটাতে যাই, এটা তো বারবার কষ্ট হচ্ছে রে। এখন প্রশ্নটা হচ্ছে এভাবে যে গ্লোমেরুলাস তো আমরা লিখলাম যে রেনাল কর্পাজল আবার গ্লোমেরুলাস, এবং একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল 2 নাম্বার। আর রেনাল বোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। কথাটা বুঝছস যে এভাবে থাকে না, এভাবে থাকে, এখানে হচ্ছে রক্তনালীগুলো থাকে, এখানে রক্তনালীগুলো থাকে পেঁচানো পেঁচানো, এদিক থেকে আসে এদিকে চলে যায়। তো এটাকেই লিখছে হচ্ছে কি বোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। বুঝতে পারছস? আর পরীক্ষায় হচ্ছে এভাবে প্রশ্ন করে যে পেয়ালার মতো প্রসারিত অংশটির নাম কি? আনসার হবে পেয়ালার মতো কোনটা, পেয়ালার মতো কোনটা, এটা তো পেয়ালার মতো, তো পেয়ালার মতো তো এটার নাম আমরা কি বলি? বোমান্স ক্যাপসুল তো বলি। এই যে এটাকেই তো আমরা পেয়ালার মতো, যেটাকে বলতেছি এই পেয়ালাটার নাম হচ্ছে কি বোমান্স ক্যাপসুল। আর রেনাল গ্লোমেরুলাস তো এগুলো, এখানে যে জালিগুলো থাকে এগুলো। তো পেয়ালার মতো বললে কোনটা দিবি? বোমান্স ক্যাপসুল। এখন এটা কয় স্তর বিশিষ্ট? এটা স্তর বিশিষ্ট, চোখে দেখা যায়, দেখ। আচ্ছা, আর একটু সুন্দর করে আঁকি। কয় স্তর বলতে এখন? 1টা 2টা, কয় স্তর? কয় স্তর? কেউ কি নাই? কেউ কি নাই? আছে তো। এটা কয় স্তর? এখানে কয়টা স্তর আছে? 1টা 2টা, 1টা 2টা, 1টা 2টা, কয়টা? বুঝি নাই। স্ক্রিন আমার তো আসতেছে, তোর আসতেছে না যে। তামজিৎ তুমি বলো বুঝতেছো কিনা, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আমার নেট খারাপ দিচ্ছে যে, আমার নেট খারাপ দেওয়ার মতো তো কিছু না। তোমাদের আমি আলবির কথাটা একটু শুনতেছি, আমার নেট তো খারাপ দেওয়ার কথা না। আচ্ছা এখন বলো ক্লিয়ার কিনা। দেখ, এটাকে বলছিলাম আমি, এই জিনিসটার কথা বলতেছি বারবার, যে রেনাল কর্পাজল বা এই বোমান্স ক্যাপসুল, এখানের মধ্যে এটা কয় স্তর বিশিষ্ট দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে 1টা স্তর 2টা স্তর। এটা কয় স্তর বিশিষ্ট? বাইরের দিকে একটা, ভিতরের দিকে একটা, বাইরের দিকে একটা আবরণ, ভিতরের দিকে একটা আবরণ। তো এটা কয় স্তর? এটা 2 স্তর। এটাই জিজ্ঞেস করতেছি ওদের থেকে। বুঝা গেল? এটা 2 স্তর বিশিষ্ট। প্রত্যেকটা লাইন আমি বোঝাই দিচ্ছি।
আর গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হচ্ছে একগুচ্ছ কোষিক জালিকা। জালিকা, নট নালিকা, এটা ভুল করা যাবে না। জালিকা। কোষিক জালিকা, ঠিক আছে। হোয়াট ইজ গ্লোমেরুলাস? গ্লোমেরুলাস হলো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। এই যে তোমার ব্রোমান্স ক্যাপসুল, ওটা বললা হচ্ছে তুমি দুই স্তর বিশিষ্ট, ওটা হচ্ছে মেডুলার কর্টেক্স মিলে কি দুই স্তর বুঝাইলা নাকি? না 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 না, এটা মেডুলা কর্টেক্স না, মেডুলা কর্টেক্স তো অন্য জিনিস। তুমি কই থেকে কই চলে আসছো? আচ্ছা যাই, কনফিউশন রাখার দরকার নাই, আমরা মেডুলা কর্টেক্সে যাই। ওটা তো বৃক্কে মনে হয়, মেডুলা বৃক্কে। তো নেফ্রন কি বৃক্কের বাইরে নাকি? না না, নেফ্রন তো বৃক্কের একক, কিন্তু মেডুলা হচ্ছে মানে বৃক্কের মধ্যে থাকে, কিডনির মধ্যে, ওটা হচ্ছে। আচ্ছা দেখ, আমি যদি একটা কিডনি থেকে এই মাছের আইস, তুই যে মাছের আইস বলছিলি, এগুলো তুলে ফেলার পরে যা পাবো তাকে যদি দুই ভাগে ভাগ করা যায়, যেটা বাইরের দিকে সেটাকে বলা হয় কর্টেক্স, যেটা ভেতরের দিকে সেটাকে বলা হয় মেডুলা। জিনিসটা কেমন? আমি হচ্ছে একটা পায়েসের বাটি নিলাম, এই পায়েসের বাটির মধ্যে মাঝখানের দিকে রাখলাম হচ্ছে ফালুদা, মানে মিক্স করে রাখতেছি। মাঝখানের দিকে ফালুদা, বাইরের দিকে রাখলাম হচ্ছে তোর কি বলা যায়, বাইরের দিকে আমি কি রাখলাম? শ্যামাই। আচ্ছা যা, বাইরের দিকে হচ্ছে কি রাখলাম? তো এই যে বাইরের দিকে যেটা, এই একটা যদি বৃক্ষকে আমরা কাটার পর দেখবো মাঝখানের দিকে একরকম, বাইরের দিকে একরকম। তো বাইরের যে শ্যামাইটা বলতেছি এটাকে বলা হয় কর্টেক্স, আর যেটা ভিতরের দিকে আমি বললাম ফালুদা, এটাকে বলা হয় মেডুলা। আর এখানের মধ্যে হচ্ছে মাছের আইসগুলো এরকম বেশি থাকবে। কিগুলো থাকবে? মাছের আইসগুলো হচ্ছে বেশি থাকবে। মাছের আইসগুলো এরকম বাসা, এগুলো এখানেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, ভেতরে থাকতে পারে। এখন এই মাছের আইসগুলো তো আমি জুম করলাম কোন জায়গায়? মাছের আইসগুলোকে যদি আমি জুম করে দেখি, তখন মাছের আইসগুলো দেখতে কেমন হবে? ঠিক এরকম হবে, এই রকম দেখতে হবে। স্ক্রিনটা আসুক, এইটা হচ্ছে একটা মাছের আইস। তো এর মধ্যে যখন আরও জুম করব, আচ্ছা সমস্যা নেই, যেখানে সমস্যা হবে ওইটা হচ্ছে ক্লাস রেকর্ড যখন দিয়ে দিব তখন আরেকবার 2 স্পিডে দেখে ফেলবা। এই মাছের আইসকে যখন আমরা ওই যে কিসমিসগুলোকে যখন আমরা বড় করে দেখতেছি, তখন এখানে হচ্ছে অনেকগুলো নালি দেখতেছি, এগুলো আমরা বুঝতেছি না। তো এটাকে যখন বড় করে আঁকতেছি তখন হচ্ছে আসলে এইভাবে দেখি। এখানে এটাকে বলা হয় নেফ্রন, আর এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা, আর পুরাটাকে বলা হয় হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। কান্ডের মতো যেটা দেখতে, ওটা হচ্ছে সংগ্রাহক নালিকা। হ্যাঁ। আর পেঁচানো যেটা, ওটা হচ্ছে নেফ্রন। পুরাটা মিলে ইউরিনিফেরাস নালিকা। গুড, বুঝে গেছিস। যা, তোকে হচ্ছে 10-এ 10। এই তো বুঝছস, আর কি লাগে? এগুলো ভাই আমি সেরা। আর দেখ, গ্লোমেরুলাস কি বলছিলাম? গ্লোমেরুলাস হচ্ছে জালিকা দিয়ে তৈরি। এই যে গ্লোমেরুলাস হচ্ছে, আর আমরা বলে ফেলছি যে রেনাল ধমনী থেকে সৃষ্টি হয় হচ্ছে এফারেন্ট আর্টারিওল। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে পড়াইছি, আমি লিখতে বলে লিখিস, বা আমি লিখে দিচ্ছি, পরে লিখে ফেলিস। আর্টারি শব্দের অর্থ হচ্ছে ধমনী, আর আর্টারি যখন ছোট হয়ে যায় তার পেছনে আমরা কি লাগাবো? আর্টারিওল। এই যে OLE দিয়ে বোঝায় হচ্ছে ক্ষুদ্র জিনিস। তো ক্ষুদ্র জিনিস, তো যখন আর্টারি ক্ষুদ্র হয়ে যায় তখন বলা হয় ধমনিকা। কি বলা হয়? ধমনিকা। তো এটা চাইলে পরীক্ষার খাতে বলতে পারে যে এফারেন্ট ধমনিকা, ঠিক আছে। এফারেন্ট আর্টারিওল কোথায় প্রবেশ করবে? ক্যাপসুলে প্রবেশ করার পরে 50টা কোষিক নালিকা তৈরি করবে। এই নালিকা আবার বিভক্ত হবে, জালিকা তৈরি করবে। এইসব জালিকা আবার নালিতে পরিণত হবে এবং সর্বশেষে ইফারেন্ট আর্টারিওল। ওই আমি যে ফরাটা ফরাইছি ওই ফরাটাই বলছে যে প্রথমে এফারেন্ট আর্টারিওল, ওইখান থেকে কৈশিক নালিকা থেকে কৈশিক জালিকা থেকে আবার কৈশিক নালিকা, সর্বশেষে ইফারেন্ট আর্টারিওল হয়ে ক্যাপসুল থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এখন রক্তগুলো যখন গ্লোমেরুলাস বা জালটা দিয়ে যাচ্ছে, এই যে ধরো এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলটা, সে যখন এই বোম্যান্স ক্যাপসুল দিয়ে যায়,
এখানে তো রক্তনালীগুলো আছে, এখানে রক্তনালীগুলো এরকম জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আসে, এদিক থেকে অ্যাফারেন্ট আর্টারিওলটা আসতেছে, আবার এদিকে বের হয়ে যাচ্ছে। তো যখন রক্তগুলো হচ্ছে যে এদিকে আসে এবং এদিকে চলে যায়, যাওয়ার সময় এগুলো যেহেতু জালের মধ্যে ছোট্ট 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 ছিদ্র আছে, তো ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো দিয়ে যে আমাদের যে রেচন পদার্থগুলো আছে, কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের লবণ, 4টা আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের লবণ, এগুলো এখানে ছেড়ে দেয়, এগুলো সে এখানে ছেড়ে দেয়। এখানে পানি, গ্লুকোজ সব অনেক কিছু থাকতে পারে, বাট প্রোটিন থাকে না। নর্মালি প্রোটিন থাকে না, কারণ ছিদ্রগুলো দিয়ে প্রোটিন বের হইতে পারে না। এগুলো সব কোথায় ছেড়ে দিছে? এগুলো সব এখানে ছেড়ে দিচ্ছে। তো এই যে, হ্যাঁ বল। ইউরিয়া ইউরিক অ্যাসিড ওটা বর্জ্য পদার্থ না, দেহের বর্জ্য পদার্থ থাকলে ওগুলো না? হ্যাঁ, এগুলোই হচ্ছে কোথায় থাকে? এগুলো তো ব্লাডে থাকে। তো ব্লাড থেকে এগুলোকে বের করতে হবে না? তো ব্লাডগুলো বের করতে হলে প্রথমে তো এখান থেকে ছেঁকে ফেলে দিতে হবে। আমি যদি এখন এমন করি যে এখান থেকে আরবিসিও বের করে দিচ্ছি, সবগুলো রক্ত বের করে দিচ্ছি, তাহলে কি হবে? এটা কিসের মতো কাজ করতেছে? এটা হচ্ছে ছাঁকতেছে। চা পাতা যেমন ছাঁকি, চা পাতা কি চা সহ ছাঁকি না শুধু পাতাটা থেকে যায়, পানিগুলো নিচের দিকে পড়ে যায়, ঠিক তেমনি রক্তগুলো হচ্ছে এদিকে চলে যায়, বাট যাওয়ার সময় ময়লাগুলো এদিকে ফেলে চলে যায়। সবগুলোকে মানে এই জিনিসটা, এই জালটা সবগুলো জিনিসকে আসতে দেয় না, কিছু সিলেক্টিভ জিনিসকে আসতে দেয়। যেহেতু সিলেক্টিভ জিনিসকে, যেমন চা পাতার ক্ষেত্রে সে চা পাতাকে যেতে দেয় না, বাকিগুলোকে যেতে দিচ্ছে। এখানে সে রক্তকে যেতে দেয় না, বাট বর্জ্য পদার্থগুলোকে যেতে দিচ্ছে। তো যেতে দেওয়ার পরে যেগুলো পায় এগুলোকে বলা হয় আলট্রা ফিল্ট্রেট। এটাকে বলা হয় কি? আলট্রা ফিল্ট্রেট। এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারবে যে ছাঁকুনির পরে, গ্লোমেরুলাসে ছাঁকুনির পরে যা উৎপন্ন হয় ওই তরলকে বলা হয় আলট্রা ফিল্ট্রেট। এটা প্রশ্ন তোকে খ নাম্বারের প্রশ্নে দিতে পারে। গ্লোমেরুলাস ছাঁকুনির মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রুত জিনিসটা কি? ওই যে ছাঁকার পরে যেটা আমরা সেটাকে ছাঁকার পরে যেটা পাই এটাকে বলা হয় পরিশ্রুত তরল। এই তরলের নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। এটা এখন কই যাবে? এটা আমরা এখন দেখবো হচ্ছে বইয়ের এই জায়গায়। দেখ, এটা ব্লাড ভেসেল বা রক্তনালী, এটা এদিকে যাচ্ছে, এখানে ছাঁকুনি দিয়ে সব বর্জ্য পদার্থ এখানে ছেড়ে দিছে, বাইর হয়ে গেছে সে। এগুলো সব এদিকে আবার এই নালী দিয়ে যাওয়ার সময় এদিকে যাচ্ছে এখানে গিয়ে আলটিমেটলি সে চলে যাবে কোথায়? রেনাল পেলভিসে চলে যাবে। কিন্তু যাওয়ার সময় এই নালীগুলো চারপাশে দেখতেছস কি? রক্তনালীগুলো এরকম পেঁচানো অবস্থায় আছে। তো আমাদের মেডিকেলে গেলে আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য স্টেপস অফ প্রোডাকশন অফ ইউরিন। আনসার বলতে হয় 3টা জিনিস। 1 নাম্বার সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, মানে ছাঁকা, ফিল্ট্রেশন। 2 নাম্বার টিউবুলার সিক্রেশন। 3 নাম্বার টিউবুলার রিঅ্যাবজর্পশন। জিনিসটা আমি বুঝাই দিচ্ছি কি জিনিস, তোরা বুঝতেছস না। এটা বুঝছো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে আসলে এই গ্লোমেরুলাস দিয়ে যেগুলো বের হয়েছিল এগুলো, এখন এগুলো যখন যায় তার চারপাশে যে রক্তনালী আছে এখান দিয়ে কোনো কিছু জিনিস আবার এই ধর, যেমন এখানে দেখাইছে যে এখান থেকে সে কতগুলো পদার্থ আবার বাইরে বের করে দেয়। এই যে যেমন বাইরে বের করে আবার রক্তনালীতে পাঠাই দিচ্ছে। সে রক্তনালী থেকে নিছিল কিন্তু আবার রক্তনালীতে পাঠাই দিচ্ছে। এরপর এটা রক্তনালীতে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার রক্তনালীতে পাঠাই দিচ্ছে। কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে যে রক্তনালী থেকে সে আবার কিছু নিচ্ছে। তাহলে কয় ধাপ? একবার হচ্ছে সে সিক্রেশন করে দিল। সিক্রেশন মানে ক্ষরণ করে দিল। কোথায় ক্ষরণ করে দিল? নিজের কাছ থেকে সে রক্তনালীকে আবার দিয়ে দিল। এটাকে বলা হয় টিউবুলার সিক্রেশন বা ক্ষরণ। আর যেটা পুনঃশোষণ বলে, এটাকে বলা হয় কি? পুনঃশোষণ বলতে কি বোঝাইছে? প্রথমত সে সিক্রেশন নিজের কাছ থেকে ব্লাড ভেসেলকে দিয়ে দিবে, কিছুক্ষণ পরে আবার নিজে ব্লাড ভেসেল থেকে নিয়ে নিবে। তো এটাকে বলা হয় পুনরায় শোষণ। একবার শোষণ না, এটা হচ্ছে একবার তো দিয়ে দিছে সে আবার নিচ্ছে, জন্য বলা হয় কি? পুনঃশোষণ।
শোষণ। তাহলে মূত্র তৈরির ধাপ কয়টা? তিনটা। একটা হচ্ছে গ্লোমেরুলার ছাঁকনি বা ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন বা ক্ষরণ, টিউবুলার রিঅ্যাবজর্পশন বা পুনঃ শোষণ। এটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করতেও তোদেরও পারে যে মূত্র তৈরির ধাপ 9 কোনটি বা কোনটি। এই চিত্রটা বুঝছস এখন? এই চিত্রটা একটু জটিল, নেফ্রনের কার্যপ্রণালী একটা জটিল, দেখে বোঝা যায়, মানে ব্লাড ভেসেলগুলো চারপাশে আছে। এখানে কি লিখছে দেখ, ইউরিয়া ও অন্যান্য পদার্থ ধমনী থেকে রক্তের প্রবেশ। এখানে আলট্রাফিল্টারের মাধ্যমে আমরা কই পাইলাম? বোমান্স ক্যাপসুলের ভিতরে গ্লোমেরুলাস। এরপর এখানে দিয়ে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, অন্যান্য খনিজ লবণ বৃক্কের প্রবেশ করে। এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে দিবে, তোমরা পারবে না, যে বইয়ে ছিল না। কি কি দেয়? ইউরিয়া দেয়, পানি দেয়, গ্লুকোজ দেয়, খনিজ লবণ দেয়, 4টা জিনিস দেয়। অর্থাৎ আলট্রাফিল্টারে কয়টা জিনিস থাকে? আমি এখানে প্রশ্নটাই লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেট তরলে কি কি থাকে? আনসার হবে এই 4টা, ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ। এগুলো প্রবেশ করছে, করার পর এদিকে যখন যায় সে কি করলো? গ্লুকোজও প্রয়োজনীয় খনিজ পদার্থ রক্তে আবার প্রত্যাবর্তন করছে, মানে পাঠাই দিছে। তাহলে কি কি পাঠাই এটা জিজ্ঞেস করবে, গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণ। তাহলে এটা হচ্ছে কি কি প্রত্যাবর্তন করে বা ব্যাক পাঠাই দেয়। করার পর এরপর আবার দিছে কি? রক্ত থেকে পানি, রক্তে বৃক্কনালী থেকে রক্তে প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন। তাহলে পানিও কিন্তু সে কিছুটা পানি পাঠাই দেয়। আবার লিখছে কি দেখ, বৃক্কনালী থেকে রক্তে প্রয়োজনীয় উপাদানের সর্বশেষ শোষণ ও নিঃসরণ, মানে আবার শোষণ করবে আবার নিঃসরণ করবে। তো আলটিমেটলি গিয়ে যা উৎপন্ন হবে সেটাকেই আমরা বলবো মূত্র। তাহলে মূত্র কখন বলবো? প্রথমত যেটা ফিল্ট্রেশনে তৈরি হয় এটাকে বলা হয় আলট্রাফিল্ট্রেট। এটা যখন সিক্রেশন, ক্ষরণ, শোষণ, ক্ষরণ সব করবে, আলটিমেট যেটা উৎপন্ন হবে 3 ধাপ শেষে, ওইটাকে আমরা বলি মূত্র। এখানে আমরা তাহলে পড়ি, এখানে লিখছে যে আলট্রাফিল্ট্রেট রেনাল টিউবুলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় আরও কয়েক ধাপ শোষণ এবং নিঃসরণ হয়। তাহলে কি হয়? শোষণও হবে, নিঃসরণও হবে, মধ্যে দিয়ে যায়। সর্বশেষ যে তরলটি পাওয়া যায় সেটি হচ্ছে মূত্র, যা সংগ্রাহক নালিকায় প্রবেশ করে, যা সংগ্রাহক নালিকার মধ্যে দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে। আমরা জানি ইউরেটার মানে কি? বৃক্ক থেকে মূত্রগুলো মূত্রথলিতে যাওয়ার যে নালীটা আছে ওই নালীটার নামই হচ্ছে ইউরেটার। আচ্ছা, এরপর রেনাল ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত অংশটিকে আসলে রেনাল টিবিউল বলে। রেনাল টিবিউলের 3টা অংশ, এটা আসলে আমরা আগে বই না, আমি চিত্রটা দেখাই, সেটা তাহলে বুঝবি। এই বোমান্স ক্যাপসুল বা রেনাল কর্পাসলের গোড়া থেকে শুরু করে সংগ্রাহক নালিকা পর্যন্ত এই অংশটুকে আমরা বলবি কি? রেনাল টিবিউল। এটা 3টা পার্ট থাকে। কয়টা পার্ট? 3টা পার্ট। একটা হচ্ছে একদম কাছাকাছি, তো এটাকে বলা হয় প্রক্সিমাল। প্রক্সিমাল শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি। প্রক্সিমাল কনভুলেটেড, যেহেতু বাঁকানো, কনভুলেটেড টিউবিউল, এটাকে বলা হয় পিসিটি, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। আর যেটা এরকম লুপের মতো দেখতেছস, এই লুপের মতো এই জিনিসটা দেখতেছস, এটাকে বলা হয়, বিজ্ঞানী হ্যানলি আবিষ্কার করছে, সেজন্য বলা হয় হ্যানলির লুপ। আর যেটা একদম দূরে, একদম অনেক দূরে, এটাকে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিসিটি। আমি দেখাচ্ছি, কি কেউ আসস নাকি আমি বকবক করতেছি? তা আসস তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শেষ আমাদের পড়া। তারপর হচ্ছে যে অসমো রেগুলেশনটা পরের দিন পড়াবো। যে দেখ, বোমান্স ক্যাপসুলের অক্ষীয় মানে হচ্ছে একদম ছাড় এই জায়গাটাকে বলা হয় অক্ষীয়। বোমান্স ক্যাপসুল এটা শেষ হইলো এই যে অক্ষীয় দেশ থেকে শুরু করে সংগ্রাহক নালী পর্যন্ত বিস্তৃত লম্বা নালীটাকে বলা হয় রেনাল টিবিউল। এটার কয়টা অংশ থাকে? 3টা। একটা গোড়াদেশীয়, এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে যে পার্ট কি কি। একটা হচ্ছে গোড়াদেশীয় বা নিকটবর্তী বা প্রক্সিমাল, 3টা নাম একই, 3টার কথা কিন্তু একই। গোড়াদেশীয়, নিকটবর্তী বা প্রক্সিমাল, কনভুলেটেড টিবিউল। কনভুলেটেড শব্দের অর্থ পেঁচানো, এটার নামই হচ্ছে কনভুলেটেড। আর যেটা একদম দূরের দিকে সেটাকে বলা হয় কি?
হ্যান্ডলির লিপ তো ওই যে মাঝখানে যেটা, এটা হ্যান্ডলির লিপ তো মাঝখানে যেটা একদম এরকম করে থাকে ওইটাকে হ্যান্ডলির লিপ বলে, এটা চেনা যায়। তাহলে প্রান্তীয় যেটা সেটাকে বলা হয় ডিস্টাল। ডিস্টাল শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। ডিস্টাল শব্দের অর্থ কি? দূরবর্তীও বলা যায়। তাহলে একটা হচ্ছে কাছে আর একটা হচ্ছে দূরে, একটা নিকটবর্তী একটা দূরবর্তী, বাট দূরবর্তীটা লেখার দরকার নেই, আমাদের বইয়ে যেহেতু প্রান্তীয় লিখছে তাই প্রান্তীয়টাই মুখস্থ করব। তো সবার পর এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে যে এতটুকু পর্যন্ত পরীক্ষা থাকবে, আমি স্লাইড ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, আর যারা পরীক্ষা দাও নাই ক্লাস শেষ করে পরীক্ষাটা দিয়ে ফেলবা।